আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস রে মা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, অনেক দিন পর আমাদের বাসায় আসলি। বস, আমি চা বানিয়ে আনছি। জান্নাত, না আন্টি, এখন এসব কিছুই করতে হবে না। আমি হনুমানটাকে কলেজে নিয়ে যেতে এসেছি। আম্মু, ও তো এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। জান্নাত, দাঁড়াও, আমি ওর ঘুম বের করছি। তারপর জান্নাত এক দৌড়ে আমার ঘরে চলে আসলো। জান্নাত বলল, এই নাসিম ওঠ। আমি তুই উঠবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? আম্মু যাও, আর একটু ঘুমিয়ে উঠছি। দাঁড়া, তোর ঘুমের 12টা বাজাচ্ছি। এই কথা বলে জান্নাত এক মগ পানি নিয়ে এসে আমার গায়ে ঢেলে দিল। আমি পানি চোখে পড়তে ধড়পড় করে উঠে বসে পড়লাম। আম্মু, আমাদের ছাদ ফেটে গেছে। জান্নাত, ওই চুপ। আমি আমি তো জান্নাতের এক ধমকে চুপ হয়ে গেলাম। তুই এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছিস কেন? ওই কথা বলছিস না কেন? তুই বোবার মতো হয়ে আছিস কেন? তুই তো কথা বলতে নিষেধ করলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। বোন, তুই থাক, আমি চলে গেলাম। এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। ওর সামনে থাকলে নিশ্চিত মার খেতে হবে। ও যে পরিমাণে রাগী, ওর মতো রাগী মেয়ে সচরাচর দেখা যায় না। ও, আপনাদের সাথে তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি নাসিম আরাফাত, বাবা মায়ের দুই মাত্র সন্তান। বুঝলেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। আমি আর আমার একটা ছোট বোন আছে, আর তার নাম হলো মিমি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আর ও ক্লাস 8-এ পড়ে। আর আব্বু ব্যবসার কাজে সিঙ্গাপুরে আছে। আর একটু আগে যার সাথে ঝগড়া হচ্ছিল, সে হলো আমার ফ্রেন্ড থুক্কু, বেস্ট দুশ্মন জান্নাত। ও আমার ছোটবেলার বন্ধু। ও বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমরা একই সাথে পড়াশোনা করি। জান্নাত, ওই শালা পিচাসকে বাথরুমে ঢুকে কি ঘুমিয়ে গেছিস? ওই রে, আপনাদের সাথে তো কথা বলতে বলতে মনেই নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আয়। আমি নিচে গেলাম। যাক বাবা, বাঁচা গেল। একটু আরামসে কাম সারা যাবে। তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। আমি, আম্মু খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নাস্তা দাও তো। আচ্ছা বস, আমি দিচ্ছি। না, তোর খাওয়া লাগবে না। চল, আজ না খেয়ে থাকতে হবে, বলল জান্নাত। আমি বললাম, আম্মু, জান্নাত যখন নিষেধ করেছে তখন করার কিছুই নেই। ধুর, কিছুই ভাল লাগে না। এই, তুই আমার বাসায় আসবি না তো? 100 বার আসবো, পারলে ঠেকিয়ে দেখাস। চল, এখন চল, কলেজে পৌঁছাতে দেরি হবে। ওকে চল। কি আর করা, জান্নাতের জন্য না খেয়ে কলেজে যেতে হবে। বাইক নিয়ে গেটের বাইরে আসলাম। ওঠ, যদি ফাও ফাও ব্রেক ধরিস তোর খবর আছে। তোর প্রতি আমার কোনো ফিলিংস আসে না, তাহলে ব্রেক ধরবো কেন? মনে হচ্ছে তুই কোন যুবরাজ যে তোর প্রতি আমার আকর্ষণ আছে। আর তুই কেমন লুসু আমার জানা আছে। ধুর, তোর সাথে বকবক করা আর পেতনির সাথে বকবক করা একই কথা। দেখ, তুই যদি আর আমাকে একবার পেতনি বলিস, আমি কিন্তু কি করব তোকে আমি নিজেও বলতে পারছি না। ওকে, আমার ভুল হয়েছে। এখন তুই ভালো করে বস, আমি গাড়ি চালাবো। টান। তারপর আর কথা না বাড়িয়ে বাইক নিয়ে টান দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠল, নাসিম দাঁড়া দাঁড়া। কেন? তোকে দাঁড়াতে বলছে, দাঁড়া। গাড়ি ব্রেক করলাম। এবার বল কি করবি? পেছনে একটা রেস্টুরেন্ট ফেলে এসেছি, ওখানে নিয়ে চল। তুই যে কখন কি করিস আমি নিজেও কিছু বুঝি না। বাইক ঘুরিয়ে রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামালাম। এবার নাম, তোর কাজ সেরে তাড়াতাড়ি আয়। তুই নামছিস না কেন? আমি নেমে কি করব? তোর কি পাবলিক প্লেসে থাপ্পড় খাওয়ার খুব শখ হয়েছে? বলল জান্নাত। আমি বললাম না। তাহলে কোনো কথা না বলে চুপ করে আমার সাথে আয়। জান্নাতের উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নাই। কখন কোথায় কি করবে নিজেই জানে না। কি জন্য যে এর সাথে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিলাম, আল্লাহই ভালো জানে। কোনো কথা না বলে চুপ করে জান্নাতের পেছনে পেছনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে জান্নাত রেস্টুরেন্টে ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম। তারপর জান্নাত আমার পছন্দের কিছু খাবার অর্ডার করলো। ওয়েটার কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি। হাবলার মতো তাকিয়ে আছিস কেন? তা কি করব? এই খাবারগুলো অর্ডার করলাম কার জন্য? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। তুই খাবি না? না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। কি আর করার, জান্নাতকে এখন হাজারবার বললেও আর খাবে না। আমি খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কই কিছু না তো, তুই খা। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। আমার খাওয়া দাওয়া শেষ হলে জান্নাত বিল দিয়ে দিল। তোর বিল দেওয়া লাগবে না, আমি দিচ্ছি, বলল জান্নাত। ওকে, তোর বাপের এত টাকা খাবে কে? যা, তোর বিয়ের সময় তোর বরকে একটা ঘড়ি গিফট দিয়ে দেব। আমার বাপের টাকা কে খাবে না খাবে তোর এত ভাবা লাগবে না। তারপর জান্নাতের বিল দেওয়া শেষ হলে আমরা আবার বাইকে করে কলেজে চলে আসলাম। আমি বাইক পার্কিং করে এসে আমি আর জান্নাত ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আমাদেরকে ডাকলো।
ছেলে: ভাই একটু শুনবেন প্লিজ। জি ভাই বলেন, একটু এদিকে আসেন। জান্নাত তুই একটু দাঁড়া, আমি আসছি। তারপর একটু সরে আসলাম। বলেন, কি বলবেন? আপনার সাথে যে আছে তার নাম তো জান্নাত, তাই না? তো আসলে আমি জান্নাতকে পছন্দ করি। আর আমি এটাও খোঁজ নিয়েছি যে জান্নাত আপনার বেস্ট ফ্রেন্ড, জিএফ না। তোর মনে হচ্ছে মার খাওয়ার খুব শখ হয়েছে। কি হলো ভাই, কথা বলছেন না কেন? মনে মনে ভাবলাম আমি। আপনি জান্নাতকে পছন্দ করেন তাহলে আমাকে বলছেন কেন? যান গিয়ে জান্নাতকে প্রপোজ করেন। ওকে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি প্রপোজ করব। বেস্ট অফ লাক ব্রো। হুম। তারপর ছেলেটি গুটি গুটি পায়ে গিয়ে জান্নাতের সামনে দাঁড়ালো, আর আমি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছি। ছেলেটি হাঁটু গেড়ে জান্নাতকে কবিতা আকারে প্রপোজ করলো, আর জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করলাম। কি হলো? ও মনে হচ্ছে আরও বেশি রেগে গেল। আমি এবার ইশারা করে বললাম, প্রপোজ অ্যাকসেপ্ট কর। আরে ভাই কি বলবো, ধুমধাম করে তাল পড়া শুরু হলো। জান্নাত ছেলেটিকে চড় থাপ্পড় কিল ঘুষি মারতে লাগলো। ছেলেটি শুয়ে পড়লে লাথি মারতে শুরু করলো, আর বেচারা ছেলেটি মাটিতে গড়াগড়ি করতে লাগলো। আমি অবস্থা বেগতিক দেখে জান্নাতকে সরিয়ে আনতে গেলাম, কিন্তু জান্নাতের হাতের নড়াচড়ার ফলে আনতে পারছি না। সেজন্য জান্নাতকে জড়িয়ে ধরে এক সাইড করে নিলাম। ছেলেটি কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল। তোকে যদি আর কখন আমার সামনে দেখি তাহলে তোর 12টা বাজিয়ে ছাড়বো। ছেলেটি বলল, তোকেও এর মাসুল দিতে হবে। জান্নাত বললে, তোকে তো আমি। জান্নাত ছেলেটিকে লাথি মারতে গেলে আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম, যার কারণে আর মারতে পারলো না। আমি বললাম, তুই এখন এখান থেকে ভাগ, নয়তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলেটি চলে গেল। জান্নাত এখনও ছোটাছুটি করছে। আমি সামনাসামনি করে জড়িয়ে ধরে থাকলাম। জান্নাত আমাকেও জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো, তুই এবার কাঁদছিস কেন? তুই তো ছেলেটিকে চড় থাপ্পড় ও লাথিও মারতে শুরু করে শুয়াই ফেললি। তোর সামনে ওই ছেলেটি আমাকে প্রপোজ করেছে, তুই কিছু বললি না কেন? ও মা, আমি আবার কি করব? ও তোকে পছন্দ করে তাই প্রপোজ করলো। এখন তোর ভালো লাগলে অ্যাকসেপ্ট করবি, নয়তো রিজেক্ট করবি। ও তাই তো, তুই কি করবি? তোর তো কিছুই করার নেই। আচ্ছা তুই ক্লাসে যা, আমি বাসায় যাব, কান্না থামিয়ে বলল জান্নাত। আমি, আচ্ছা যা। জান্নাত চলে গেল। আমি ইভান ও রাকিবদের কাছে গেলাম। গিয়ে দেখি আমার 3 ফ্রেন্ড ইভান, রাকিব, মারিয়া বসে আছে। কিরে কি করস তোরা? এই তো মামা, ভালো আছি। তা জান্নাত কোথায়? আর বলিস না, বাইক পার্ক করে আমি আর জান্নাত আসছিলাম, হঠাৎ এটা হলো। তারপর জান্নাত চলে গেল। মামা আমি তোকে একটা কথা বলি। নিষেধ করেছে কে? না করলেও বলবি, সো বলে ফেল। জান্নাত হয়তো তোকে ভালোবাসে। সবাই তখন হাসতে লাগলো। মারিয়া বলল, ওই ওই আমি আবার কি এমন কথা বললাম যে তোরা হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিস? রাকিব, তুই তো হাসার মতো জোকস বললি, তা আমরা হাসবো না? মারিয়া, ধুর, তোদের এখানে আমি থাকবই না। আমি বললাম, আরে তুই আবার কোথায় যাচ্ছিস? ক্লাসের টাইম হয়ে গেছে, আমি ক্লাসে যাচ্ছি। আমি, যা ক্লাস করতে যা। জান্নাত হলো আমাদের ক্লাসের 1 নম্বর স্টুডেন্ট, আর আমি শেষের দিকের স্টুডেন্ট। আমি ক্লাস না করতে চাইলেও জান্নাত জোর করে ক্লাসে নিয়ে যায়। আর আজ যেহেতু জান্নাত নেই, তার মানে আজ আমার ছুটি। ইভান, চল মামা কোথা থেকে ঘুরে আসি। আমি, কোথায় যাবি রে? এদিকে জান্নাত রাগ করে বাসায় চলে আসলো। জান্নাত যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে নাসিমকে ভালোবাসে, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে কখনো বলতে পারেনি। তবে জান্নাত অনেকভাবেই নাসিমকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নাসিম কোনোভাবেই বুঝতে পারছে না, বা না বোঝার ভান করে রয়েছে। জান্নাত কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো। আন্টি দেখলো জান্নাত কাঁদতে কাঁদতে বাসায় ঢুকছে। জান্নাত সোজা গিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আন্টি বলল, জান্নাত তোর কি হয়েছে? দরজা খোল। চোখ মুখ মুছে সব ঠিক করছে। আন্টি, কি হলো? তুই কথা বলছিস না কেন? আম্মু, আমার কিছুই হয়নি, ভালো লাগছে না তাই আজ ক্লাস না করে চলে আসলাম। কিছুটা কাঁদো কাঁদো গলায় বলল। তুই তো কখনো ক্লাস শেষ না করে বাসায় আসিসনি, আজ কি এমন হলো? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মা, তুই দরজাটা একটু খোল তো। জান্নাত, তুমি যদি এখন না যাও আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। আন্টি, আমি চলে যাচ্ছি। তারপর আন্টি জান্নাতের রুম থেকে ওখান থেকে চলে আসলো। এদিকে তারপর হঠাৎ আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি আন্টি ফোন করেছে। আমি ফোন পিক করলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু জান্নাতের কি হয়েছে? কেন আন্টি, কি হয়েছে? জান্নাত বাসায় কাঁদতে কাঁদতে আসলো। আন্টি, তেমন কিছু হয়নি, একটু পর ঠিক হয়ে যাবে। এর মধ্যে ইভান বলল, তা কোথায় ঘুরতে যাবি? আজ আর যাব না, কিছুই ভালো লাগছে না। তোর আবার কি হলো? তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। আচ্ছা আমি এখন বাসায় যাব, তোদের সাথে পরে কথা হবে, বাই। ওকে, সাবধানে যাস।
তারপর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। দরজায় কলিং বেল চাপলাম, কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পর মিমি দরজা খুলল। কিরে, তুই না কিছুক্ষণ আগে কলেজে গেলি, এখন আবার চলে আসলি যে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, এমনি ভালো লাগছে না, তাই আজ ক্লাস না করে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় একজন এসেছে। কে হতে পারে বলতো? জানি না, যা সর সামনে থেকে। আমি মিমিকে পাশ কাটিয়ে আমার রুমে চলে গেলাম। এসে দেখি রূপা বসে আছে। আরে রূপা, কেমন আছিস? রূপা এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে অনেক দিন পরে দেখলাম। তুই তো আমাদের বাসায় যাবি না, তাই তোদের সাথে দেখা করতে চলে এলাম। আসলি যেহেতু কিছুদিন থেকে যা। আমি একেবারেই চলে এসেছি। এখন এখান থেকেই পড়াশোনা করব। আমি বললাম, ওহ তাহলে তো আরও ভালোই হবে। আর হ্যাঁ, আমি তোর সাথে তোর কলেজেই ভর্তি হব। ওকে, আগামীকাল ভর্তি করে দিব। রূপা বলল, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি আবার কোথায় যাব? আমি তো কিছুই আনিনি, আমার একটু শপিং করতে হবে। তুই আর মিমি যা। মিমি তো যাবেই, তুই রেডি হয়ে নে। আমি রেডি হয়ে নিচ্ছি। আমার কথা না বলতে দিয়ে রূপা চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ওরা দুজন রেডি হয়ে অপেক্ষা করছে। আমি বললাম, কিরে তোরা কি মেয়ে মানুষ না? তোর চোখে কি বালি পড়েছে, দেখতে পারিস না? রূপা বলল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোদের সাজুগুজু করতে তো 1 ঘন্টা লাগার কথা, কিন্তু আমার আগেই হয়ে গেছে। রূপা বলল, তোরা তো চিন্তা করতে হবে না, এখন চল যাই। তারপর আমরা তিনজন গাড়িতে উঠে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিমি রূপা পেছনে বসে গল্প করছে। তারপর সবাই এক শপিং মলের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমি ও রূপা শপিং করতে শুরু করলাম। দেখতে দেখতে পাক্কা গুনে গুনে 3 ঘন্টা কেটে গেল। শপিং শেষে আমরা বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল 3টা হয়ে গেছে। বিকেল 3টায় কোনো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। ওই শালা ওঠ। কেন, কি হয়েছে? আর তুই এই টাইমে আমার বাসায় কেন? কেন, তোর বাসায় আসতে কি অনুমতি নেওয়া লাগবে নাকি? আরে না, তুই এই সময় আসিস না তো, তাই বললাম। ইভান বলল, তা চল, কোথায় যাব? আজ আমাদের টিমের সাথে বিপ্লবদের টিমের খেলা আছে না? ও চল। তারপর আমরা খেলার মাঠে গিয়ে খেলাধুলা করলাম এবং বিজয়ী হলাম। আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেছে। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, তাই মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকতে যাব, এমন সময় দেখি 30টা মিস কল। আর সবগুলো মিস কল এসেছে আন্টির নাম্বার থেকে। আমি সাথে সাথে ব্যাক করলাম। কিছুক্ষণ ফোন বাজার পর আন্টি ফোন পিক করলো। আমি বললাম, আন্টি তুমি আমাকে এতগুলো কল দিয়েছো কেন? আমি তোকে সেই দুপুর থেকেই ফোন দিয়ে যাচ্ছি, আর তুই এখন কল দিচ্ছিস? আসলে আন্টি, কখন যে ফোন সাইলেন্ট করে রেখেছি আর খুলতে মনে নেই। ও বুঝতে পেরেছি। তা আন্টি, কী জন্য এত কল দিয়েছো? জান্নাত সেই যে সকালে কলেজ থেকে এসে ঘরে ঢুকেছে, এখনও বের হওয়ার কোনো নামগন্ধ নেই, আর সারাদিন ধরে কিচ্ছু মুখে দেয়নি। কি? তা আমাকে আগে বলবা না? এই জন্যই তো তোকে ফোন করেছি, কিন্তু তুই তো ফোন ধরলিই না। ওকে, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। তারপর আম্মুকে বলে বাইক নিয়ে 2 মিনিটের মধ্যে জান্নাতের বাসায় চলে গেলাম। জান্নাতের বাসা আর আমার বাসায় হেঁটে যেতে 5 মিনিট লাগে, আর বাইকে 2 মিনিট। দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আন্টি, জান্নাত কোথায়? ও তো রুমে আছে। আচ্ছা, দেখছি। তারপর আমি জান্নাতের রুমের দরজার সামনে গেলাম। জান্নাত, ওই জান্নাত, দরজা খোল। কি হলো, তুই শুনতে পাচ্ছিস না? আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তুই এখানে এসেছিস কেন? আগে দরজা খোল, পরে বলছি। না, এখন খুলবো না। ভালো লাগছে না, পরে কথা হবে। এখন তুই তোর বাসায় যা। তুই দরজা খুলবি নাকি ভেঙে ফেলবো? জান্নাত দরজাটা খুলে দিল। আমি আর আন্টি জান্নাতের ঘরে ঢুকে দেখি সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। এই রুমের এই অবস্থা কেন? এমনি। আন্টি, আপনি একটু খাবার আর পানি নিয়ে আসেন তো। আচ্ছা বাবা, আনছি। আমি এখন কিছু খাবো না। আন্টি, আপনি আনেন, আমি দেখছি। আন্টি খাবার আনতে গেল, আর জান্নাতের মুখটা দেখে খুব মায়া লাগছে। চোখ মুখ ফুলে গেছে। তোর কি হয়েছে? তুই এমন কান্নাকাটি করছিস কেন? আমার আবার কি হবে? আর আমার মনে হয়েছে তাই কান্নাকাটি করছি। তোর কি? আমারই তো সব। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কান্নাকাটি করবি, আমার ভালো লাগে? এই নাও বাবা। খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল আন্টি। জি। এবার আন্টি আপনি যান, আমি দেখছি। আন্টি চলে গেল, আর আমি কিছুটা খাবার মাখিয়ে নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম। হাঁ কর। আমি খাবো না, তুই এখন চলে যা। দেখ, আমার কিন্তু রাগ তুলবি, ঠাস করে একটা চড় দেবো বলে দিলাম। জান্নাত আর কোনো কথা না বলে চুপ করে খেয়ে নিল। তারপর ওকে রেখে আমি চলে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। এক ঘুমে সকাল হয়ে গেছে। সকালে রূপা বলল, ওই নাসিম ওঠ। কিরে, তুই এত সকাল সকাল আমাকে ডাকছিস কেন? তোর কাছে সকাল মনে হচ্ছে? এখন সকাল 9টা বাজে, কলেজে যাবি না?
আজ যেতে ভালো লাগছে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এখন উঠে ফ্রেশ হয়ে আমাকে নিয়ে কলেজে যাবি ব্যাস। হঠাৎ জান্নাতের কথা মনে পড়ল। তুই একটু দাঁড়া, আমি একটু কথা বলে নিই। ওকে। আমি মোবাইল বের করে জান্নাতকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং বাজার পর জান্নাত ফোন পিক করলো। হ্যাঁ বল। তুই আজ কলেজ যাবি? যাব। কেন রে? ওহ, তাহলে আমিও যাব। আর হ্যাঁ, আজ তুই অবশ্যই কলেজে আসবি। তোর জন্য অনেক বড় সারপ্রাইজ আছে, বলল জান্নাত। কি সারপ্রাইজ বল না একটু শুনি। আরে গাধা, এখানে বলে দিলে আবার সারপ্রাইজ থাকবে নাকি? সময় হলে জানতে পারবি। তুই কলেজে আয়, পরে কথা হবে। বাই। ওকে বাই। রূপা, তোর কথা শেষ হয়েছে? যা এবার ফ্রেশ হয়ে নিচে আয়। আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে যা। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি রূপা বসে আছে। তারপর নাস্তা সেরে আমি আর রূপা বাইকে করে কলেজে চলে আসলাম। এসে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে রূপার ভর্তির কার্যক্রম শেষ করে একটা গাছের নিচে বসে আছি। রূপা, আমি তো ক্রাশ খেলাম। কি তোর মাথা ঠিক আছে? কলেজে আসতে না আসতেই তোর ক্রাশ খেতে হবে? তুই এসবের কি বুঝবি? এতদিনে একটা প্রেম করতে পারলি না। আমারও তো প্রেম করার দরকার নেই। একা আছি, বেশ ভালো আছি। তুই কি কাউকে খুঁজছিস? বলল রূপা। আজ আমার একটা ফ্রেন্ডকেও খুঁজে পাচ্ছি না। আজ আমাকে নাকি কি সারপ্রাইজ দেওয়া হবে। ঠিক সময় মতো ওরা তোকে ডেকে নিয়ে যাবে। আর তুই কাকে দেখে ক্রাশ খেয়েছিস? পরে দেখাবো। এখন বল তো, আমি ওকে কিভাবে প্রপোজ করব? তা তো জানি না, তবে একটু প্র্যাকটিস করে নে। তুই অনেক ফাস্ট। ওকে, তুই একটু দাঁড়া, আমি আসছি। তারপর রূপা একটা সুন্দর গোলাপ ফুল কিনে আনলো। তুই একটু দাঁড়া, আমি প্রপোজ করে দেখিয়ে দিচ্ছি, যদিও কখনো করিনি। ওকে। রূপা এক জায়গায় দাঁড়িয়ে গেল। আমি রূপার সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলাম, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। জানি না তুমি আমাকে পছন্দ করবে কিনা, কিন্তু আমি তোমাকে আমার মনের গহীনে লুকিয়ে রাখতে চাই। চাঁদের আলোতে হাতে হাত রেখে মনের কথাগুলো বলতে চাই। রাস্তায় গুটি গুটি পায়ে একসাথে হাঁটতে চাই। তুমি কি আমাকে সেই অধিকার দিবে? কথাগুলো বলার সাথে সাথেই ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিল। আমি এতক্ষণ রূপার কথাগুলো শুনছিলাম। এমন সময় কেউ আমাকে চড় মারল। আমি তাকিয়ে দেখি জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে আমাকে চড় দুইটা জান্নাত মেরেছে। কিরে, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাকে মারছিস কেন? তুই যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। এই কথা বলে হনহন করতে করতে জান্নাত চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিরে, ওই মেয়েটা তোকে মারলো কেন? আমিও তো বুঝতে পারছি না। ও বলল আজ আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু ও যে আমাকে চড় মেরে সারপ্রাইজ দিবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি। তুই তো কোনো কিছুই কল্পনা করতে পারিস না। ইভান বলল, তুই তো একটা বাচ্চা, তুই কিছুই বুঝতে পারিস না। হঠাৎ এসে বলল ইভান, মানে? রাকিব বলল, মানে খুব সোজা। আর জান্নাত তোকে কি সারপ্রাইজ দিতে চেয়েছিল জানিস? ও তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, আর তুই জেনেও না জানার ভান করে আছিস। আর আজ অন্য একটা মেয়েকে প্রপোজ করছিস। আসলে ও যে আমাকে ভালোবাসে আমি নিজেও জানতাম না। আর মারিয়া, থাক, তোর আর বলতে হবে না। আমরা যা বোঝার বুঝে গেছি। আজ থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ বাদ। তুই আমার ফ্রেন্ড হতে পারিস না। কি জন্য যে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিলাম আল্লাহ জানে। এখন নিজের উপরই নিজের রাগ হচ্ছে। ছি। একে একে ইভান রাকিবও আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়ে চলে গেল। আমি শুধু ওদের দিকে তাকিয়ে আছি। এক মুহূর্তে যেন আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। রূপা, তুই বাসায় যাবি? আমি বাসায় যাব। চল, কেঁদে কেঁদে বলল রূপা। কি হলো, তুই আবার কাঁদছিস কেন? সব কিছু আমার জন্য হয়েছে। আরে না, ওরা আমার সাথে মজা নিচ্ছে। একটু পরে ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর আমরা দুইজন বাসায় চলে আসলাম। এসে রুমে ঢুকে পড়লাম। আম্মু অবশ্য অনেকবার জিজ্ঞেস করলো যে আমরা এখন চলে আসলাম কেন, কিন্তু আমি কোনো কথা বললাম না। ধুর, আজ কি থেকে যে কি হয়ে গেল, কিছুই ভালো লাগছে না। একটু ফেসবুকে ঢুকে দেখি কি অবস্থা, কিন্তু এ কি, সবাই তো আমাকে ব্লক করে দিয়েছে। কি আর করার, একটু ঘুম দিলাম। কোনোভাবে দিনটা পার করলাম। সকালে মিমির ডাকে ঘুম ভাঙল। মিমি, ভাইয়া, ওই ভাইয়া ওঠ, তুই কলেজে যাবি না? উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে নিলাম। কিরে রূপা, তাড়াতাড়ি কর, কলেজ যাবি না? দেরি হয়ে যাবে তো। তুই চলে যা, আমি তোর সাথে যাব না। কেন? একদিন গিয়ে তোর সব কিছু উল্টাপাল্টা করে দিয়েছি। আমি তোর আর কোনো ক্ষতি করতে চাই না। আরে, এতে তোর দোষ কিসের? ওরা তো বুঝতে ভুল করেছে। তুই যাই বলিস, আমি তোর সাথে যাব না। ওকে, তুই থাক, আমি গেলাম। যা। আমি আর কথা না বাড়িয়ে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। এসে দেখি জান্নাত, মারিয়া, রাকিব, ইভান সবাই বসে আছে। আমিও ওদের পাশে গিয়ে বসলাম। কিরে, তোরা কখন আসলি? সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। কি হলো, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? জান্নাত,
তোর এখানে আসার অধিকার কে দিয়েছে? তুই এখান থেকে যা। আমি কোথায় যাব? আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, তোর সমস্যা কি? এই তোরা কার বন্ধু হয়ে থাকবি? আমাকে নয়তো নাসিমকে বেছে নে। তুই বন্ধুত্ব নিয়ে ভাগাভাগি করছিস? জান্নাত, রাকিব তুই কার পক্ষে? তোর একে একে সবাই জান্নাতের পক্ষে গেছে। জান্নাত, এখানে কেউ তোর পক্ষে নেই, সো তুই এখান থেকে যা। তোরা যাই বলিস, আমি এখান থেকে যাব না। জান্নাত ঠাস ঠাস করে চড় থাপ্পড় দিল। আমি দাঁড়িয়ে আছি। সবাই দেখে কানাঘুষা করছে যে জান্নাত আমার বেস্ট ফ্রেন্ড, অথচ কি এমন হলো যে জান্নাত আমাকে মারছে? হঠাৎ কোত্থেকে রূপা এসে জান্নাতকে একটা চড় দিল। জান্নাত এমনিতেই রূপার উপর রেগে আছে, এখন আবার চড় দেওয়ায় আরও রেগে রূপাকে মারতে গেল। জান্নাত তুই আমাকে মেরেছিস সেতে আমি কিছুই মনে করিনি, কিন্তু রূপার গায়ে তুই হাত তুললি, আমি তোকে ছেড়ে দিব না। ইভান ও রাকিব বলল, আর মনে হচ্ছে আমরা ছেড়ে দেব। কিরে তোরা কি শুরু করলি? পলাশ, কিরে হিরো কি হয়েছে? তুই না তোর ফ্রেন্ডশিপ নিয়ে খুব ভাব দেখাচ্ছিস? আজ তোকে সবাই এমন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কেন? দেখ পলাশ, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। এমনি মাথা খারাপ, কখন কি করে ফেলবো আমি নিজেও বলতে পারছি না। ওই তুই এখন হিরোগিরি দেখাস না, নয়তো তোকে এখানে মেরে পুঁতে রেখে যাব। আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না, সোজা পলাশের নাক বরাবর একটা ঘুষি মেরে দিলাম। পলাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। পলাশের দলবল সবাই একসাথে আমার উপর হামলা করে। আর আমি তো আর কোনো সিনেমার হিরো নই যে সবাইকে একসাথে মারতে পারবো। আমি কয়েকজনকে মারলাম। পেছন থেকে কেউ একজন আমার মাথায় জোরে একটা আঘাত করলো। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি শুয়ে আছি আর আম্মু আমার হাত ধরে কান্না করছে। আম্মু, বাবা তোর জ্ঞান ফিরেছে? হুম। তা তুমি এমন কান্নাকাটি করছো কেন? যার ছেলে হাসপাতালের বেডে 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে, সে কান্না করবে না তো কে করবে? কি, আমি 3 দিন ধরে অজ্ঞান ছিলাম? হ্যাঁ, আজ তুই 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। তা আমি এখানে কিভাবে? পলাশ ও তার দলবল সবাই মিলে তোকে মেরে ফেলে চলে গিয়েছিল। পরে আমি তোকে অন্যের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। ও, তা রাকিব ও জান্নাতরা আসেনি? না, ওরা এই 3 দিনে একবারও আসেনি। আর যখন পলাশ তোকে মারছিল, তখন ওরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওহ, এভাবে দেখতে দেখতে আমার পরিপূর্ণ সুস্থ হতে 2 মাস লেগে গেল। কেউ আমাকে দেখতে আসলো না। আজ 2 মাস পর আমি আবার আমার চেনা জানা কলেজে চলে আসলাম। এবার অবশ্য পড়াশোনা করতে আসেনি, এসেছি কলেজ থেকে টিসি নিতে। আমি এখানে আর পড়াশোনা করব না। আমি কলেজে ঢোকার পর আমাদের সেই আড্ডা দেওয়ার জায়গায় তাকালাম, কেউ ওখানে নেই। জায়গাটা ফাঁকা পড়ে আছে। আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আরে নাসিম, তুমি সুস্থ হয়েছ? জি স্যার। তা কিছু বলবা নাকি? জি স্যার, আমি টিসি নিতে এসেছি। এখানে আর পড়াশোনা করব না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি চলে যাবে কেন? স্যার, একটু ব্যক্তিগত প্রবলেম। তারপর স্যার আমাকে অনেক অনেক বোঝালেন, কিন্তু আমার তো আর এই কলেজে পড়াশোনা করা সম্ভব না, তাই টিসি নিয়ে চলে আসতে গেলাম। হঠাৎ একজনের সাথে আমার ধাক্কা লাগে। আমি সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার সাথে যার ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, সে হলো জান্নাত। জান্নাত ঠাস করে একটা চড় দিল। তোর মতো লুচ্চা পোলা আমি জীবনে কখনো দেখিনি, কখনো আমার সামনে আসবি না, ওকে? যদিও ধাক্কা লাগাতে আমরা উভয়ে দোষী, কিন্তু তাও কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসলাম। তারপর বাইক নিয়ে এক টানে বাসায় চলে আসলাম। আম্মু, তোমার গোছানো শেষ হয়েছে? তোর না গেলে হয় না, আম্মু বলল। দেখো আম্মু, আমার বর্তমানে এই কলেজে পড়াশোনা হবে না। আর আমি তো শুধু ঢাকায় যাচ্ছি, আর তোমার সাথে তো প্রায় প্রতিদিনই কথা হবে। আব্বু, তুই যা করতেছিস ভেবে করছিস তো? হুম বাবা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মিমি এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়া, তুই আমাদের ছেড়ে যাস না প্লিজ। আরে আমার পাগলি বোন, আমি তো পড়াশোনা করতে যাচ্ছি। আমি তো একেবারে চলে যাচ্ছি না। সবার আড়ালে চোখের পানি মুছে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে আমি কারো দেওয়া কষ্টের কারণেই এখান থেকে চলে যাচ্ছি। তারপর সবাইকে বুঝিয়ে শুনিয়ে বিদায় নিয়ে রাস্তায় চলে আসলাম। এসে একটা সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। এসে বাসে উঠে বসে আছি। আমার লক্ষ্য এখন ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। এতদিন যা করেছি, এখন থেকে আমাকে ঠিকমতো পড়াশোনা করতে হবে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। গাড়ি চলতে শুরু করলো। একের পর এক এলাকা অতিক্রম করতে লাগলাম আর ভাবতে লাগলাম কিভাবে আমার জীবনটা পাল্টাবো। পরের বাস স্টপে বাস থামলে কিছু যাত্রী উঠলো আর কিছু যাত্রী নামলো। এতক্ষণ আমার পাশের সিট খালি ছিল, কিন্তু এইমাত্র একজন যুবক ছেলে উঠল। উঠে আমার পাশের সিটে বসলো। ছেলেটি বলল, হাই ব্রো। হুম। আমি নাফি। আপনি? আমি নাসিম আরাফাত। আপনি কোথায় যাবেন? আমি বললাম, জানি না। আসলে কোথায় যাব এতটুকু ঠিক করিনি,
শুধু এতটুকু বলতে পেরেছি যে আমি ঢাকায় যাব। কি বলছেন আপনি? ঢাকার বাসে উঠে বলছেন আপনি কোথায় যাবেন এটা জানেন না? আসলে আমি ঢাকায় যাব, বাট কোথায় যাব এটা ঠিক করিনি। তা ঢাকায় কি করতে যাবেন? পড়াশোনা করতে যাচ্ছি। তা কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি? আরে আমিও তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তা থাকবেন কোথায়? দেখি কোনো মেসে টেসে থাকবো। আচ্ছা আমি একটা কথা বলি। বলেন। আমি যে কলেজে পড়াশোনা করছি আপনিও সেখানে ভর্তি হয়ে আমাদের সাথে মেসে থাকবেন। আমি ভাবতে লাগলাম আসলে অফারটি লুফে নেওয়াই বেটার হবে, কেননা আমি কোথায় যাব কোথায় ভর্তি হব কিছুই ঠিক করিনি। আরে ঢাকা শহরে আমি একা কি করব না করব তার কোনো ঠিক ঠিকানা নেই। কি হবেন? হব। ওকে তাহলে আমরা ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড। তারপর গল্প করতে করতে গাবতলী চলে আসলাম। এসে বাস থেকে নামলাম। তা এখন কোথায় যাবেন? আমরা না বন্ধু? এখন তো আপনি না, জাস্ট তুই। ওকে ওকে। তা এখন কোথায় যাবি? তুই আসতে থাক আমার সাথে সাথে। তারপর দেখলাম নাফি কলেজ গেট যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠে। কলেজ গেট থেকে নেমে একটা রিকশায় করে আমরা দুইজন তাজমহল রোডে গেলাম। গিয়ে একটা ম্যাসের সামনে আসলাম। এই যে আমরা আমাদের ম্যাসে চলে আসলাম, চল ভেতরে যাই। চল। তারপর আমরা ভেতরে গেলাম। গিয়ে দেখি আরও কয়েকটা ছেলে বসে বসে গল্প করছে। হাই গায়েস, কেমন আছোস তোরা সবাই? আমরা ভালো, কিন্তু এই ভাইটাকে আমরা তো চিনতে পারলাম না। এর নাম হলো নাসিম আরাফাত। আমাদের সাথে এখানেই থাকবে আর আমাদের সাথে এখানেই পড়াশোনা করবে। আর নাসিম এরা হলো জয়, হৃদয়, বিপ্লব। হাই ব্রো, সবার সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর একটা বেডে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে। ফোনটা বের করে দেখি আম্মু ফোন দিয়েছে, কিন্তু আমি ধরতে পারিনি, তাই ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আম্মু, আমি নাসিম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, আমি ফোন দিলাম কিন্তু তুই রিসিভ করলি না যে? আসলে আম্মু গাড়ির ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি। তা ঠিকমতো পৌঁছাতে পেরেছিস? হুম। আমি এখন মেসে শুয়ে আছি। আচ্ছা বাবা, তুই রেস্ট নে, পরে কথা হবে। ওকে আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যা হয়ে গেছে। এখন কি করব কিছুই ভালো লাগছে না। তাই বাইরে একটু বের হলাম। বের হয়ে দেখছি কয়েকজন মানুষ একজনকে মারছে। আমি গিয়ে ঠেকাতে গেলাম, আমাকেও মারতে শুরু করলো। আমি পাশে থাকা বাঁশ নিয়ে সবকটাতে পিটাতে লাগলাম। একে একে সবাই পালিয়ে গেছে। ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি আর তোমাকে ধন্যবাদ। আমি আরও কিছু কথা বলে দোকান থেকে একটা সিম কিনে চলে আসলাম। আমার হাতে কিছুটা কেটে গিয়েছে। নাফি বলল, কিরে তুই কোথায় গিয়েছিলি? তোর হাত কেটে গেল কিভাবে? পড়ে গিয়েছিলাম। তা একটু দেখে শুনে চলবি না? পড়ে গিয়েছি তো কি আর করার। তারপর আমি আমার বেডে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি হবে আগামীকাল বিকেলে। আসল বিষয় কি হয়েছে আপনাদেরকে খুলে বলি। আসলে যে ব্যক্তিকে মারা হচ্ছিল সে আর কেউ না, সে একজন আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার। আর যারা মারছিল তারা জেনে গেছে যে সে একজন আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসারের নাম হলো রাজীব। রাজীব বলল, ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, আপনার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, চলেন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। আর রাজীব স্যারের কথা না শুনে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব পেশেন্টের ট্রিটমেন্ট করে কিছু ঔষধ লিখে দিয়ে চলে গেল। রাজীব স্যার বেডের উপর শুয়ে আছে আর আমি একটা চেয়ারে বসে আছি। হঠাৎ করেই 10-15 জন সাধারণ পোশাক পরিহিত লোক কেবিনে ঢুকে গেল। ওই আপনারা কারা? এভাবে পারমিশন ছাড়া কেবিনে ঢুকে গেছেন কেন? লোকগুলো একজন মাঝবয়সী ব্যক্তিকে আসার জন্য পথ করে দিল। লোকটি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি বললাম, আপনারা কারা? রাজীব বলল, নাসিম ভাই, এরা আমার শত্রু না। লোকটি, তা রাজীব তোমার শরীর এখন কেমন? রাজীব, জি স্যার আমি ঠিক আছি। আর আজ এই ভাইটার জন্য বেঁচে গেলাম। লোকটি বলল, সাবাস ইয়াং ম্যান। আমি বললাম, ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাদেরকে চিনতে পারছি না, আপনাদের পরিচয়টা কি? লোকটি বলল, আমরা সবাই আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার আর এই কার্ড অনুযায়ী আগামীকাল বিকেলে চলে আসবে। কেন? তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সময় হলে জানতে পারবে। রাজীব, চলো, তোমার এখানে থাকা ঠিক হবে না। জি স্যার। তারপর অফিসারগুলো রাজীব স্যারকে নিয়ে গেছে। আমি আমার মতো মেসে চলে আসলাম। হঠাৎ মোবাইলে রিংটোনের শব্দে ধ্যান ভেঙে গেল। আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই বাসায় চলে আয়, আমার কিছুই ভালো লাগছে না। আম্মু, ঢাকায় আসলাম পড়াশোনা করতে, এখন কিভাবে যাব? আমি জানি না, তুই চলে আসবি ব্যাস। বলেই ফোন কেটে দিল। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। রাত্রে নাফিরা অনেকবার খাবার জন্য ডেকেছিল, কিন্তু ভালো লাগছে না বিধায় আর উঠলাম না। এক ঘুমে সকাল হয়ে গেছে। নাফি, ওই না সিমোট, কলেজ যাবি না? তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজ চলে আসলাম। এসে ভর্তির কার্যক্রম শেষ করে মেসে ফিরে আসতে আসতে দুপুর হয়ে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে মোবাইলে 3টার সময় অ্যালার্ম দিয়ে রাখলাম। তারপর একটা ঘুম দিলাম বিকাল 3টার সময়। অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল।
উঠে ফ্রেশ হয়ে সব কিছু ঠিকঠাক করার পর ম্যাচ থেকে বের হয়ে গেলাম। তারপর কার্ডের ঠিকানা অনুযায়ী চলে গেলাম। এটা দেখে অফিস তো মনে হচ্ছে না, মনে হচ্ছে কারো বাসা। আমি আবার ঠিকমতো ঠিকানা দেখে নিলাম। না, ঠিকানা তো ঠিকই আছে। আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, আর এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। কিছুক্ষণ পর ওদিকে দেখতে থাকলাম, অমনি কোথা থেকে ৩-৪ জন আমাকে ঘিরে ধরলো। আপনারা কারা? এদের মধ্যে একজন বলে উঠল, আমাদের পরিচয় তোমার না জানলেও চলবে, তোমার পরিচয় দাও। আসলে আমাকে এই ঠিকানায় ডাকা হয়েছে, তাই আসলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। তোমার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? তেমন কিছু নেই, শুধু কার্ড আছে। লোকটি আমার হাত থেকে কার্ডটি নিয়ে কিছুক্ষণ দেখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই গেট খুলে দে। সামনে গিয়ে বামে কার্ডটা দেখাবেন, তাহলে আপনাকে দেখিয়ে দিবে। আমি আর কোনো কথা না বলে কার্ড নিয়ে চুপচাপ হাঁটা শুরু করলাম। তারপর আরেকজন কার্ড দেখে 3 তলায় যেতে বলল। আমি সেই কথা মোতাবেক উপরে যাচ্ছি, আর আশপাশে তাকিয়ে দেখলাম। বাইরে থেকে তো একটা সাধারণ বাসা মনে হচ্ছিল, এখন দেখি বাইরের দৃশ্য দেখতে যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরের অংশ। আর এতে গার্ডের কোনো কমতি নেই, 2-4 হাত পরপর গার্ডরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার একটু বেশি ভয় হচ্ছে। এখন তো আমার হাত পা কাঁপতে লাগলো। কোনো রকমে উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে একটা রুমের সামনে দাঁড়িয়ে আছি। এখন কোথায় যাব বুঝতে পারছি না। আবার কাউকে জিজ্ঞেস করতেও ভয় লাগছে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। তাই দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার সামনে একজন এসে দাঁড়ালো। কাকে চান? এটা দেখুন। লোকটি কার্ডটা নিয়ে কিছুক্ষণ দেখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই রুমে আসুন। সে আমার সামনে হাঁটতে লাগলো, আমি পেছন পেছন হাঁটতে লাগলাম। আমাকে নিয়ে একটা রুমে নিয়ে গেল। আমি ঢুকে সামনে তাকিয়ে অবাক হয়ে দেখলাম, জান্নাতের মামা আর বাকি সবাই বসে আছে। জান্নাত তার মামার পিক দেখিয়েছিল, সেখান থেকে আমি ওনাকে চিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালকের সেই পুলিশ অফিসার বর্তমান ইউনিফর্ম পরিহিত, তার সাথে বুকে লেখা মাসুদ রানা। মাসুদ বলল, নাফি, নাসিমকে আরেক রুমে নিয়ে যাও, আমি একটু পরে আসছি। আমি তো আবার একটি বড়সড় ধাক্কা খেলাম। নাফি এখানে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাফি আমার কাছে আসলো। নাফি, আয় আমার সাথে। আমি মনে হচ্ছে বোবা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপ করে নাফির পেছনে হাঁটতে লাগলাম। একটা রুমে আসলাম আমি। কিরে, বিষয়টা কিরে? কোন বিষয়? তুই এখানে কিভাবে? আমি তোকে কিছুই বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, জান্নাত তোকে অনেক ভালোবাসে। আমি আবার একটা ঝাটকা খেলাম। নাফি জান্নাতকে চেনে কিভাবে? তুই জান্নাতকে চিনিস কিভাবে? পরে এক সময় বলবো। কিন্তু মাসুদ স্যার, কি ব্যাপার, তোমরা দুইজন কি নিয়ে গল্প করছো? স্যার তেমন কিছু না। মাসুদ স্যার, নাফি তুমি যাও, আমি নাসিমের সাথে একটু কথা বলবো। জি স্যার। নাফি চলে গেল। আমি আমার মতো বসে রইলাম। মাসুদ, তোমার শখ হলো আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার হওয়া, তাই না? জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি দেশের জন্য কি করতে পারবে? এ কথা বলার সাথে সাথে স্যারের হাতে থাকা গান এবং বাংলাদেশের জাতীয় পতাকা দুইটাই উপরের দিকে ছুঁড়ে মারে। এক মুহূর্তের জন্য মাসুদ স্যারকে পাগল মনে হলো। তিনি গান ও পতাকা ছুঁড়ে মেরে বসে রইল। আমি এক লাফে আগে পতাকা ধরে তারপর গান ধরে ফেললাম। মাসুদ স্যার, তোমার জব নিশ্চিত হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমাদের দেশের পতাকার গান উপরে ছুঁড়ে মারলাম, তুমি আগে পতাকা ধরেছ, এর দ্বারা তোমার চাকরি কনফার্ম। কিন্তু তুমি গান ধরলে কেন? আমি আগে দেশের পতাকা ধরে দেশের প্রতি আমার টান প্রকাশ করলাম, তারপর নিজের প্রতি নিজের টান প্রকাশ করলাম। তুমি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত নও? সর্বপ্রথম আমার দেশকে রক্ষা করব, তারপর আমাকে, কেননা দেশ আগে। আর গান ধরার কারণ হলো, এই গান নিচে পড়ে গেলে, এই গান থেকে কোনো গুলি বের হলে আমার কোনো ক্ষতি করতে পারত। গুড বয়। কাঁধে হাত রেখে, ধন্যবাদ স্যার। তারপর সেখান থেকে আমি আর নাফি চলে আসলাম। আসলে মিশতে মিশতে কখন যে জান্নাতকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানতাম না। এখন জান্নাতের কথা খুব মনে পড়ছে। জানি জান্নাতের সাথে আমার আর দেখা হবে কি না। কিরে, তুই কি ভাবছিস? বলল নাসিম। তুই জান্নাতকে চিনিস কিভাবে? ও তাহলে এ ব্যাপার। তাহলে শোন, মনে আছে সেই দিনের কথা, যেদিন জান্নাত তোকে কলেজে দ্রুত আসতে বলেছিল? হুম। নাফি বলল, কেননা জান্নাত তোকে সেই ছোট্টবেলা থেকেই অনেক ভালোবাসতো। আরও সেদিন তোকে প্রপোজ করবে বলে সারপ্রাইজের কথা বলে তাড়াতাড়ি আসতে বলেছিল। আর তুই তো সব উল্টাপাল্টা করে দিয়েছিস। আমি বললাম, আমি সব জানি। জান্নাত যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে কখনো এইভাবে একা করে দিত না। আর পলাশ আমাকে মারছিল, ও ওইভাবে তাকিয়ে তাকিয়ে উপভোগ করতো না। আসলে থাকার বলতে হবে না, আমি এখন ঘুমাবো, তুই এখন যা। আর হ্যাঁ, আমি যে আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার এটা কাউকে বলবি না।
এই ব্যাপারে আমি তোর থেকে বেশি জানি, নাফি বলল। নাফি চলে গেল। আমি ফ্রেশ হয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা নাফির ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে কলেজ যাবার জন্য মেসে ফিরে আসা। আর হ্যাঁ, আমার জব হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ বাসায় যাব। অনেক হলো আব্বু আম্মু আর মিমিকে দেখিনি। আর হ্যাঁ, একটা কেসের জন্য আমি আবার আমার আগের কলেজে ভর্তি হতে হবে। আব্বুর কাছে ফোন দিলাম। কিছুক্ষণ ফোন বাজার পর আব্বু ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছো? এই তো শুয়ে বসে দিন কাটছে। তোর আম্মুর সাথে কথা বল। দাও। কি রে বাবা, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? আমার আবার ভালো থাকা। তুই যে কবে গেলি, আর তো সেই আসারই নাম নেই, বলে কেঁদে দিল। আম্মু সময় হলে আসবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আম্মুকে আমার যাওয়ার কথা বললাম না, কেননা আমি সারপ্রাইজ দিতে চাই। কি হলো, তুই কথা বলবি না? তুমি শুধু কান্নাকাটি করো, তাই কথা বলতে মন চাচ্ছে না। ওকে, আমি কান্নাকাটি করছি না। তারপর আম্মুর সাথে অনেক বিষয় নিয়ে কথা বললাম। কথা শেষ হতেই নাফি এসে উপস্থিত হলো। নাফি, আমাদের দুইজনের টিকিট কাটা শেষ। তবে তোর আর আমার সিট আলাদা, এক জায়গায় হয়নি। ওকে, নো প্রবলেম। হুম। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর বাসে উঠে বাস ছাড়ার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসে। ধুর, কোনো ছেলে হলেই ভালো হতো। গল্প করতে করতে জার্নির সময়টা ভালো কেটে যেত। আমি বিরক্ত হয়ে মেয়েটার দিকে তাকালাম। ওই ভেদাইম্মার মতো এভাবে তাকিয়ে আছেন কেন? কাকে বলছেন? আমার পাশে যে হ্যাবলা বসে আছে তাকেই বলছি। আজব পাবলিক। মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃশ্য দেখতে লাগলাম। আর মেয়েটি মুখ টিপে হাসতে লাগলো। আমার শরীর জ্বলে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। মেয়ে, রেগে গেলে তো আপনাকে অনেক কিউট লাগে। আমি ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকালাম। মেয়ে বলল, এবার আপনাকে একটু ভালো লাগছে না, অনেকটা প্যাঁচার মতো লাগছে। ওই, আপনি চুপ থাকতে পারেন না? উঠেই তো বকবক করতে লাগলেন। সত্যি আমি চুপ থাকতে পারি না। ধুর, মেয়েটির সাথে কথা না বাড়িয়ে ফোন বের করে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মেয়েটি আমাকে ধাক্কা দিচ্ছে। ওই, আপনার সমস্যা কি? কই, কোনো সমস্যা নেই, একা বসে থাকতে বিরক্ত লাগছে। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনি আমাকে চেনেন। আমি তো আপনাকে চিনি। কিভাবে? আগে তো পরিচিত হইনি। আগে তো পরিচিত হয়নি, তারপর না হয় আমি বলি। আমি তমা। আপনি? আমি কিছু বলতে যাব। থাক, আর কিছু বলতে হবে না। আমি তো আপনাকে বেশ ভালো করেই চিনি, সুতরাং পরিচয় দিতে হবে না। আসলে আমি হলাম জান্নাতের ফ্রেন্ড। আর জান্নাত আপনার কথা অনেক বলেছে। আর আপনার কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গিয়েছে। কোন জান্নাত? ও, আপনি তো কচি খোকা। আপনি তো নিজেকেও চেনেন না, তাই না? আমি তো কিছুটা ঘাবড়িয়ে গেলাম। এখন আর কথা বাড়াবো না, নয়তো আমি যে জান্নাতকে এখনও ভালোবাসি এটাও জেনে যাবে। আমি কথা ঘোরানোর চেষ্টা করলাম। আপনাকে কখনো হয়তো দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। হয়তো দেখেছেন কোথাও, কিন্তু আপনি যে কথা ঘোরানোর চেষ্টা করছেন আমি ভালোভাবে বুঝতে পেরেছি। না, তেমন কোনো বিষয় না। জানেন, জান্নাত না আপনাকে এখনও পাগলের মতো ভালোবাসে। এই মেয়ের সাথে আর কথা বলতে ভালো লাগছে না। তাই নাফিকে আমার সিট, আর আমি ওর সিটে গিয়ে বসলাম। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। কতদিন পর আবার সে নিজের পরিচিত শহর অভিমুখে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ নাফির ডাকে ঘুম ভাঙল। নাসিম, ওই নাসিম ওঠ, আমরা তো চুয়াডাঙ্গা চলে এসেছি। চল, বাস থেকে নেমে যাই। হ্যাঁ চল। তারপর আমরা বাস থেকে নেমে যার যার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। নিজের বাসায় নিজেকে ঢুকতে যেন কেমন লাগছে। আর সাত পাঁচ না ভেবে গেট দিয়ে ঢুকে দরজার কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মিমি এসে দরজা খুলে দিল আর আমার দিকে তাকিয়ে আছে। কী রে বোন, তুই কেমন আছিস? বোন আমার কোনো কথা না বলে সোজা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কী রে, তোর আবার কি হলো? তুই কান্নাকাটি শুরু করলি কেন? আচ্ছা আমাকে ছাড়, আমি আবার চলে যাব। এবার যাওয়ার কথা বললে পা ভেঙে বাসায় বসিয়ে রেখে দিব। আচ্ছা, আর যাব না, আমাকে তো বাসার ভিতর যেতে দে। ও তাই তো, চল। তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আর মাত্র 7 দিন পর, সামনের সপ্তাহে তোর বিয়ে। কিচেন থেকে আসতে আসতে আম্মু বলল, আমি এতদিন পর আসলাম আর তুমি এমনভাবে কথা বলছো যেন আমি তোমার কেউ না। তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, আমার সব জানা আছে। আমি যে আসছি তুমি আগে থেকেই জানতে? জানতাম। আর যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। ধুর, মনে করলাম কতদিন পর বাসায় আসলাম, আর মনে করলাম বাসার সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কি আর করা, উপরের রুমে চলে আসলাম। এসে তো আমি আরও অবাক। এটা যে আমার রুম আমি নিজেই চিনতে পারছি না। অনেক সুন্দর করে সাজিয়েছে। যাক, তাহলে আমার বোনটা অনেক সুন্দর করে সাজানো শিখে গেছে।
আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম। নিচে নেমে তো আমি অবাক। নিচে নেমে দেখি ইভান, রাকিব, জান্নাত এবং মারিয়া বসে আছে। ওদের দেখে আমার রাগ 100-তে 100 হয়ে গেছে। এখন রাগারাগি করার মুড নাই, তাই কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে আসলাম। পেছন থেকে রূপা অনেকবার ডেকেছে, কিন্তু আমি কোনো কথায় কান না দিয়ে চলে আসলাম। এসে খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাত, ইভান, রাকিব ও মারিয়া আমার রুমে চলে আসলো। এসে আমার খাটে বসলো। আমি উঠে বসে আছি, পাশে ওরাও বসলো। আর মিমি কফি নিয়ে আসলো। মিমি বলল, আপু ভাইয়া, তোমরা সবাই 1 কাপ করে নাও। মিমি, এদের সবাইকে নাস্তা দিয়ে বিদায় কর, আমি একটু বাইরে যাব। ইভান ইভান বলল, নাসিম, আমরা সবাই সরি বলতে এসেছি। আমি বললাম, তোদেরকে আমার কোনো দরকার নেই। জান্নাত, কিন্তু তোকে তো আমার দরকার, আমি তোকে ভালোবাসি। তোর মুখে এটা মানায় না, আমি তোকে ভালোবাসি না। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমার বিয়ে। যদি আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখন তোকে বলছি আমি বিয়েটা করব। পারলে ঠেকিয়ে দেখাস। জান্নাত কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে বলল, ওকে বাই। এটা বলে সবাই চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। কি এমন কথা বললাম যে সবাই এভাবে চলে গেল? এভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে গেল, এমনকি বিয়েও হয়ে গেছে। আমি এখন বাসর ঘরে ঢুকে দেখি জান্নাত খাটের উপর বসে মাথার আঁচল ফেলে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে।